অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত। হত্যা চেষ্টা মামলায় সোমবার তাকে কারাগারে পাঠানো হয়। রাজধানীতে সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে অবৈধ অস্ত্র গোলাবারুদ সহ 10 জন গ্রেফতার। চট্টগ্রামে ক্রস ফিলিং কারখানায় 720টি গ্যাস সিলিন্ডার জব্দ। টানা 3 মাস বন্ধ থাকার পর গাজায় ঢুকছে ত্রাণ। জরুরি সহায়তা নিয়ে সোমবার প্রবেশ করল 9টি ট্রাক। প্রয়োজনের তুলনায় সামান্য বলছে জাতিসংঘ। যমুনা নিউজ আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি সাথে। শিরোনাম দেখছিলেন। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছলে আজই মুক্তি পাবেন চলচ্চিত্র শিল্পী। যমুনা টেলিভিশনকে তিনি ফোনে আরও জানান, 5,000 টাকা বন্ড জমা দিতে হবে আর পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে নুসরাত ফারিহার। এর আগে রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়। এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার তাকে কারাগারে পাঠায় আদালত। জামিনের পূর্ণাঙ্গ শুনানি আগামী বৃহস্পতিবার। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে নুসরাতকে সিএমএম আদালতে হাজির করা হয়। রাজধানীতে বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে 4টি অবৈধ অস্ত্র, 28টি গোলাবারুদ সহ 10 সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে পরিচালিত হচ্ছে এই অভিযান, যার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর 86 স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাসানটেক সেনা ক্যাম্প। বিশেষ এই অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযানে কুখ্যাত হিটলু বাবু গ্যাংয়ের 10 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখনও অভিযান চলমান। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানায় অভিযান পরিচালনা করে এএসইউ। আর গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এই অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্যাস ভর্তি 720টি সিলিন্ডার এবং খালি বোতল, একটি হাওয়া মেশিন এবং 2টি মিনি ট্রাক এবং অবৈধ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল এসিল্যান্ড অফিসে জমা দেওয়া হয়েছে। অনিয়ন্ত্রিত যানবাহন, যানজট আর মেট্রো রেল নির্মাণ কাজে নাকাল প্রগতি সরণি। সড়কটির উপর চাপ কমাতে বিকল্প সড়ক বা করিডোর নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পূর্বাচল 300 ফিট থেকে বসুন্ধরা আবাসিক, মাদানী এভিনিউ, আফতাবনগর হয়ে রামপুরা ব্রিজের সঙ্গে মিলবে সড়কগুলো। এরই মধ্যে মেট্রো রেল সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে সড়ক নির্মাণের পরিকল্পনা শুরু করেছে ডিএনসিসি। কর্মকর্তারা বলছেন, করিডোরগুলো চালু হলে জনদুর্ভোগ কমবে। আরও বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। প্রগতি সরণি রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর অন্যতম। রিকশা, ভ্যান থেকে ট্রাক, লরি সবকিছুই চলে এই সড়কে। দুর্ঘটনাও ঘটে প্রায় সময়। দুপাশে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বাড়তি চাপ রয়েছে সড়কটিতে। বলা হয়ে থাকে, প্রগতি সরণির এই সড়কে চলে না এমন কোনো যানবাহন নেই। 5 আগস্টের পর লাগামহীন রিকশা, অটোরিকশা চলাচলের কারণে সেই যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এতে ভোগান্তির পরিমাণও যেমন বেড়েছে, তেমনি পোহাতে হয়েছে বিড়ম্বনাও। সেই সাথে নতুন করে চলছে এই সড়কেই মেট্রো রেলের নির্মাণ কাজ। MRT-1 বা মেট্রো রেলের বিমানবন্দর থেকে কমলাপুর রুটের লাইনও যাবে প্রগতি সরণির মাটির নিচ দিয়ে। দীর্ঘদিন ধরে সড়কের দুপাশে ইউটিলিটি লাইন স্থানান্তরের কাজ চলছে, ফলে যানজটে ভোগান্তি আরও বেড়েছে।
লোকাল বাসে পাবলিক গাড়িতে চলাফেরা খুবই ভোগান্তিকর। দুই সাইডের যে রাস্তাটা কাটা হয়েছে, এই রাস্তা কাটার জন্য আরো বেশি ভোগান্তি। গাড়িগুলো তো অতিরিক্ত যানজট তৈরি করে, সিএনজি, অটোরিকশা, ভ্যান ট্রেন এগুলো তো আরো বেশি ডিস্টার্ব করে। কারণ এখানে এমআরটি লেনের কাজ সবসময় চলমান আছে। এমআরটি লেনের কাজ চলমান থাকায় যে গর্ত সৃষ্টি হয়, বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি হয় এবং এই গর্ত থাকার কারণে গাড়িগুলো ঠিকমতো চলাচল করতে পারে না। মেট্রো রেলের মূল কাজ শুরু হলে প্রগতি সরণিতে যানজটের ভোগান্তি আরও বাড়বে বলছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে এই রুটে চাপ কমাতে 3টি বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। সেটির কাজও কিছুটা এগিয়েছে। এগুলোকে করিডোর বলছে সিটি কর্পোরেশন, যা 300 ফিট হয়ে বসুন্ধরা আবাসিকের ভেতর দিয়ে মাদানী এভিনিউ হয়ে রামপুরায় শেষ হবে। মেট্রো রেলের যে সার্ভিসগুলো এখন বসানো হবে, ইউটিলিটি যেগুলো বসানো হবে, সেটা বসাতে গেলে তো এখানে পুরো এটা এই রাস্তা তো আসলে চলার উপযুক্ত আর থাকবে না প্রগতি সরণি। এবং আমি মেট্রো রেল অথরিটিকে বলেছি আগে ডাইভারশন রোডগুলো করা হবে, তারপরে আপনারা এই কাজ ধরবেন, না হলে তো এটা একটা বড় জনদুর্ভোগ হবে। তো সুতরাং এখানে ডাইভারশন রোডই 4টা করা হবে, 3 থেকে 4টা। প্রথম সড়কটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের 2 নম্বর ইন্টারসেকশন থেকে বসুন্ধরা আবাসিক মাদানী এভিনিউ হয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সানভ্যালি আবাসিকের ভেতর দিয়ে আফতাবনগর হয়ে মেলবে রামপুরা ব্রিজ। ফলে প্রগতি সরণি এড়িয়ে রামপুরায় যেতে পারবেন নগরবাসী। প্রগতি সরণির সাথে সম্পৃক্ত 300 ফিট যে এক্সপ্রেসওয়ে আছে, তার আগে আরেকটি করিডোর আছে, এরপরে 100 ফিটের একটি করিডোর আছে। এই সবগুলো করিডোর দিয়ে বসুন্ধরার ভিতর দিয়ে সেই রাস্তা দিয়ে যদি আমরা আফতাবনগর পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে এখানকার রেগুলার যে ট্রাফিক, সেই ট্রাফিক জ্যামটা কিন্তু অনেক সহনীয় পর্যায়ে যাবে। আগামী জুনেই প্রথম সড়কটির কাজ শুরুর কথা বলছে উত্তর সিটি কর্পোরেশন। চুক্তি অনুযায়ী এ কাজে অর্থায়ন করবে মেট্রো রেল কর্তৃপক্ষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, যমুনা নিউজের সঙ্গেই থাকুন। সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 2:30টা নাগাদ নিজ বাড়ি থেকেই লায়লা পারভিনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চলতি বছরের 18 ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে পারভিনকে আজ দুপুরে আদালতে তোলা হতে পারে। মুন্সিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী। সোমবার রাত 2টার দিকে মীর কাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছেন প্রায় 8 মাস আগে মিতু আক্তারকে বিয়ে করেন সুমন। নিহত মিতু আক্তারের আগে একটি বিয়ে হয়েছিল, সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে পারিবারিক কলহ ঝগড়াঝাটি লেগেই ছিল। আর এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সুমন। পরে ভোর 5টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় গিয়ে সুমন আত্মসমর্পণ করে। পরে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হঠাৎ করে সেন্ট মার্টিনে বাড়ছে অপরাধ কর্মকাণ্ড। ঘরে ঘরে চুরি, রাতে জুয়ার আসর সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন দ্বীপটিতে বসবাসরতরা। তাদের দাবি, পর্যটক আগমন সীমিত হওয়ায় জীবিকা হুমকির মুখে, আর এরই ফলে অপরাধে জড়াচ্ছেন অনেকে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে বসবাসরত প্রায় 10,000 মানুষের জীবন জীবিকা পর্যটন নির্ভর। পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় পর্যটকদের যাতায়াত সীমিত করার পর পাল্টেছে সেন্ট মার্টিনের চিত্র। স্থানীয়দের দাবি, সবারই উপার্জন কমেছে, বিকল্প পথ সাগরে মাছ ধরাও বন্ধ, ফলে অপরাধে জড়াচ্ছে অনেকে। এখন কোনো কাজ নাই, মানুষ বেকার হয়ে গেছে, কেউ চুর করতেছে, কেউ জুয়া খেলতেছে, কেউ গাঁজা খাইতেছে, এই অবস্থা। কোনো কাজকর্ম নাই সবার, সেই জন্য এখানে তারা কোনো পথ না দেখিয়া চুরি করতেছে আর কি। বিচার করবে, তারপর দিন মেম্বার যখন চেয়ারম্যান যখন যাবে রাস্তা দিয়া, তারপর টিল মেরে আপনার মানে কি মাথা ফাটিয়ে দিবে। বিশেষ করে প্রতিদিন কারো না কারো গরু, ছাগল, সৌরবিদ্যুতের সোলার, অটোরিকশার ব্যাটারি চুরি হচ্ছে। সন্ধ্যার পর বসছে জুয়ার আসর। আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন স্থানীয়রা। ওটা আমি নিয়ত করেছি কোরবান দিব বলে, চুরি হয়ে গেছে, আর কি করবো। বাস গিয়ে আলো জ্বাল গায়, মাল সামান আলো জ্বাল গায়, বেশি চুরি করে লাগে। সোলার নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে ব্যাটারি নিয়ে যাচ্ছে, তার নিয়ে যাচ্ছে খেড়ে, এগুলা বিক্রি করে তারা হয়তো চলতেছে। বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ডের পাশাপাশি পুলিশ তাদের নিয়মিত টহল জোরদার করেছে দাবি করলেও স্বস্তিতে নেই দ্বীপের মানুষ।
পেট্রোল ডিডি সবসময় নিয়োজিত আছে। চুরির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসে নাই। আসলে আমি আইনের যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমি নেব। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 2:30 নাগাদ নিজ বাড়ি থেকেই লায়লা পারভিনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চলতি বছরের 18 ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে পারভিনকে আজ দুপুরে আদালতে তোলা হতে পারে। মুন্সিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী। সোমবার রাত 2টার দিকে মীর কাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছেন প্রায় 8 মাস আগে মিতু আক্তারকে বিয়ে করেন সুমন। নিহত মিতু আক্তারের আগে একটি বিয়ে হয়েছিল, সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে পারিবারিক কলহ ঝগড়াঝাটি লেগেই ছিল। আর এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সুমন। পরে ভোর 5টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় গিয়ে সুমন আত্মসমর্পণ করে। পরে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হঠাৎ করে সেন্ট মার্টিনে বাড়ছে অপরাধ কর্মকাণ্ড। ঘরে ঘরে চুরি, রাতে জুয়ার আসর সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন দ্বীপটিতে বসবাসরতরা। তাদের দাবি, পর্যটক আগমন সীমিত হওয়ায় জীবিকা হুমকির মুখে, আর এরই ফলে অপরাধে জড়াচ্ছেন অনেকে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে বসবাসরত প্রায় 10,000 মানুষের জীবন জীবিকা পর্যটন নির্ভর। পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় পর্যটকদের যাতায়াত সীমিত করার পর পাল্টেছে সেন্ট মার্টিনের চিত্র। স্থানীয়দের দাবি, সবারই উপার্জন কমেছে, বিকল্প পথ সাগরে মাছ ধরাও বন্ধ, ফলে অপরাধে জড়াচ্ছে অনেকে। এখন কোনো কাজ নাই, মানুষ বেকার হয়ে গেছে, কেউ চুর করতেছে, কেউ জুয়া খেলতেছে, কেউ গাঁজা গাইতেছে, এই অবস্থা। কোনো কাজকর্ম নাই সবার, সেই জন্য এখানে আর তারা কোনো পথ না দেখিয়া চুরি করতেছে আর কি। বিচার করবে, তারপর দিন মেম্বার যখন চেয়ারম্যান যখন যাবে রাস্তা দিয়া, তারপর টিল মেরে আপনার মানে কি মাথা ফাটিয়ে দিবে। বিশেষ করে প্রতিদিন কারো না কারো গরু ছাগল, সৌরবিদ্যুতের সোলার, অটোরিকশার ব্যাটারি চুরি হচ্ছে। সন্ধ্যার পর বসছে জুয়ার আসর। আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন স্থানীয়রা। ওটা আমি নিয়ত করেছি কোরবান দিব বলে, চুরি হয়ে গেছে আর কি করবো। বাস গিয়ে আলো জার গায়, মাল সামান আলো জার গায়, বেশি চুরি করে লাগে। সোলার নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে ব্যাটারি নিয়ে যাচ্ছে, তার নিয়ে যাচ্ছে খেড়ে, এগুলা বিক্রি করে তারা হয়তো চলতেছে। বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ডের পাশাপাশি পুলিশ তাদের নিয়মিত টহল জোরদার করেছে দাবি করলেও স্বস্তিতে নেই দ্বীপের মানুষ। পেট্রোল ডিডি সবসময় নিয়োজিত আছে। চুরির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসে নাই। আসলে আমি আইনের যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমি নেব। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। আজ 20 মে ঐতিহাসিক চা শ্রমিক দিবস। চা বাগানগুলোতে নানা আয়োজনে পালিত হচ্ছে এই দিবসটি। উপলক্ষে সকালে সিলেটের লাকাতুলা, মালনী ছাড়া সহ বিভিন্ন চা শ্রমিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। আর এই সময় শ্রমিকরা জাতীয়ভাবে দিবসটি স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি শ্রমিকদের ভূমির অধিকার এবং ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান তারা। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা সহ নানা কর্মসূচির কথা রয়েছে। 1921 সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতে নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করেন সিলেটের 30,000 চা শ্রমিক। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় নিরীহ নিরস্ত্র চা শ্রমিকদের। এরপর থেকেই প্রতি বছর এই দিনটিকে চা শ্রমিক বা মূল্যকে চলো দিবস হিসেবে পালন করা হয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে রাজধানীর নগর ভবনে শুরু হয়েছে তার কর্মী সমর্থকদের ব্লকেট কর্মসূচি। আর এ ব্যাপারে আরো তথ্য জেনে নেব সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। আশিক, গেল 6 দিন ধরে তো নগর ভবন ঘেরাও করে রেখেছেন ইশরাকের সমর্থকরা। আজকের এর সবশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন।
বলি গত 6 দিন ধরে আজকে ধরে 6 দিন যে এই ইশরাককে মেয়র হিসেবে শপথ করানোর দাবি নিয়ে এই ব্লকের কর্মসূচি চলছে নগর ভবনের সামনে। দেখাতে চাই যে কি পরিমাণ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ের যারা রয়েছেন তারা মিছিল নিয়ে এই নগর ভবনের সামনে সড়কে জড়ো হয়েছে এবং এই সড়কের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এই সড়কের যান চলাচল বন্ধ করে এই যে নগর ভবনের সামনের গেটে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চের সামনে সকল নেতাকর্মীরা রাস্তায় সড়কে বসে পড়ে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে আদালতের যে রায় আছে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, সেই রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে এই যে আন্দোলন সে কিন্তু গত আজকে দিয়ে মোট 6 দিন ধরে টানা ব্লকের কর্মসূচি চলছে এবং এই সিটি কর্পোরেশনের প্রত্যেকটি পক্ষে কিন্তু এই ইশরাকের যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু তালা ঝুলিয়ে রেখেছে এবং তালা ঝুলিয়ে রেখে এই সিটি কর্পোরেশনের প্রধান ফটক থেকে শুরু করে এই আশপাশের পুরো সড়ক জুড়েই ইশরাকের যারা কর্মী সমর্থক রয়েছে তারা ব্লকের কর্মসূচি পালন করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গতকালও আমরা দেখেছিলাম এখানে ব্লকের কর্মসূচি হচ্ছে, পাশাপাশি এখানে কনসার্ট করা হয়েছিল, গান বাজনার আয়োজন করা হয়েছিল। আজকেও সেই একই চিত্র দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা নেতাকর্মীরা দেখেছি বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন থানা পর্যায় থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছে এবং আমরা ধারণা করছি এবং জানতে পেরেছি যতটুকু যে বিকেল 5টা পর্যন্ত এই ব্লকের কর্মসূচি চলবে এবং এই ইশরাকের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না, সেই দাবি কিন্তু বারবার জানানো হচ্ছে এবং এই পুরো এলাকায় কিন্তু এখন ইশরাক স্লোগানে মুখরিত হয়ে আছে। কিন্তু জানাতে চাই যে আমরা আসতে পথে যেমনটি দেখেছি যে এই যে নগর ভবনের সামনের যে সড়ক অর্থাৎ গুলিস্তান থেকে এই যে এই দিককার যে সড়কটি রয়েছে বঙ্গবাজার হয়ে এই সড়কে পুরোটা সড়কে কিন্তু এই যে ইশরাকের যারা কর্মী সমর্থক অর্থাৎ বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু তাদের দখলে নিয়েছে এবং তারা সড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে রাস্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে, কারণ রাস্তা বন্ধ করে এই আন্দোলন চলছে, এক প্রকার ভোগান্তি চিত্র কিন্তু রয়েছে। সব মিলিয়ে তারা বলছেন যে এই শপথ পাঠ না করলে পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আশিক। টানা 3 মাস সম্পূর্ণ বন্ধ থাকার পর অবশেষে আবার ত্রাণ ঢুকল গাজায়। সোমবার জরুরি সহায়তায় 9টি ট্রাক প্রবেশ করেছে অবরুদ্ধ উপত্যকায়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ। যদিও প্রয়োজনের তুলনায় এই ত্রাণ অতি সামান্য বলেও জানান তিনি। বলেন গাজাবাসীকে বাঁচাতে উপত্যকায় দৈনিক অন্তত 500 ত্রাণবাহী ট্রাক পাঠানো প্রয়োজন। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজার 10 লাখ মানুষের জন্য 4 মাসের খাদ্যপণ্য সীমান্তে মজুত রাখছে তারা। যদি উপত্যকায় ঠিক কতটুকু ত্রাণ প্রবেশ করতে পারবে তা কিভাবে বিতরণ করা হবে এখনো তা স্পষ্ট করেনি ইসরায়েল। Emergency relief coordinators 11 weeks of a complete blockade. আজ ক্যারম শ্যালম সীমান্ত দিয়ে আমাদের 9টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। পরিস্থিতি যতদিন যুদ্ধবিরতির দিকে না এগুচ্ছে ততদিন উপত্যকায় ত্রাণ সরবরাহ চালিয়ে যেতে হবে আমাদের। বৈরী পরিস্থিতিতেও যতটুকু সম্ভব নিজেদের দায়িত্ব পালন করে যাব।